আয়কর, ভ্যাট ও শুল্ক সব খাতে ঘাটতি নিয়ে বছর পার করল এনবিআর। সরকারের মোট ঋণ 22,06,000 কোটি টাকা, সংসদে অর্থমন্ত্রী। আইএমএফ এর সাথে নতুন অধ্যায় সূচনা করতে যাচ্ছে সরকার। অগ্রাধিকার পাবে অর্থনৈতিক বাস্তবতা ও জনগণের স্বার্থ। জনতা ব্যাংকের বিতরণকৃত ঋণের ৭৪% খেলাপি। পাচার হওয়া অর্থ ফেরাতে 11টি আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠানের সাথে চুক্তি। আমন্ত্রণ মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24। শুনছিলেন শিরোনাম, আপনাদের সাথে আছি আশিক তমাল। 2025-26 অর্থ বছরে সরকারের 5,03,000 কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে 4,10,390 কোটি টাকা। লক্ষ্য অর্জন করা যায়নি আয়কর, ভ্যাট ও আমদানি শুল্ক, তিন প্রধান খাতের কোনোটিতেই। জাতীয় সংসদে এমন তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, লক্ষ্যমাত্রার বিপরীতে মোট রাজস্ব আদায় হয়েছে 81.6%। আমরা প্রত্যেকের মার্কেট শেয়ার নির্ধারণ করছি, প্রত্যেকটি কোম্পানির কোন সেক্টরে কার কত মার্কেট শেয়ার আছে, এটা হচ্ছে 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে আমরা একটা ফ্ল্যাট রেটে গিয়েছি, যেটা সমস্ত বাংলাদেশে যারা এখন করের আওতায় আসে নাই তাদের সাধ্যের মধ্যে যতটুকু ট্যাক্স দিতে পারে একটা ফ্ল্যাট রেট নির্ধারণ করছি আমরা, এলাকা ভিত্তিক। এদিকে জাতীয় সংসদে ভিন্ন আরেক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী জানান, আওয়ামী লীগ সরকারের আমলে এক মুজিব বর্ষ পালনেই খরচ করা হয়েছে 983 কোটি টাকা, যা খরচ করেছে বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও দূতাবাস। বলেন, সরকারের মোট ঋণ দাঁড়িয়েছে 22,06,462 কোটি টাকায়, যার মধ্যে বিদেশি ঋণ 9,59,000 কোটি। মুজিব বর্ষ পালন উপলক্ষে প্রতিটি জেলা উপজেলায় সকল মন্ত্রণালয় বিভাগ সর্বমোট 992,91,74,74,000 কোটি টাকা ব্যয় করেছে। মাননীয় স্পিকার, আওয়ামী লীগ সরকারের সময়ের ঋণ কর্মসূচি থেকে বেরিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর সঙ্গে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে সরকার। 3 বছরের নতুন কর্মসূচির আওতায় 400 থেকে 450 কোটি মার্কিন ডলার ঋণ পাওয়ার আশা করছে ঢাকা। সরকারের দাবি, এবার ঋণের শর্ত নির্ধারণে অগ্রাধিকার পাবে দেশের অর্থনৈতিক বাস্তবতা ও জনগণের স্বার্থ। নতুন ঋণ কর্মসূচি নিয়ে প্রাথমিক আলোচনার জন্য ঢাকায় অবস্থান করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর 12 সদস্যের একটি প্রতিনিধি দল। সপ্তাহ জুড়ে তারা বাংলাদেশ ব্যাংক ও বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবে। আলোচনায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামোর বিষয়টিও থাকবে। এরই ধারাবাহিকতায় রোববার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে বৈঠক করে আইএমএফ প্রতিনিধি দল। নতুন কর্মসূচির আওতায় 3 বছরের জন্য আইএমএফ থেকে 400 থেকে 450 কোটি মার্কিন ডলার ঋণ নেয়ার আশা করছে সরকার। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আইএমএফ এর সঙ্গে আওয়ামী লীগ আমলের কর্মসূচি ছিল স্বার্থবিরোধী, তাই এই ঋণ কর্মসূচি থেকে বেরিয়ে আসবে সরকার। অনেকগুলো কন্ডিশন ছিল যেগুলো আমরা মনে করেছি সরকার হিসেবে, নির্বাচিত সরকার হিসেবে গ্রহণযোগ্য নয়। দেশের অর্থনীতির অগ্রাধিকার এবং জনগণের স্বার্থকে মাথায় রেখে ঋণ নেওয়া হবে বলেও জানান অর্থমন্ত্রী। একজন নির্বাচিত সরকারের বাংলাদেশের মানুষের স্বার্থ সুরক্ষা করে যে ধরনের প্রোগ্রামে যাওয়া দরকার সে ধরনের প্রোগ্রামে যাব। দেশের অর্থনীতির জন্য, দেশের জনগণের স্বার্থে যে প্রোগ্রাম প্রয়োজন সেই প্রোগ্রামে যাব। কিস্তির টাকা পাওয়ার বিষয় নিয়ে আপনার কোনো না, কিস্তির টাকা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। আমার চিন্তা হচ্ছে যে প্রোগ্রামে যাব এটা বাংলাদেশের স্বার্থ সংরক্ষিত হবে কিনা। আইএমএফের এই অর্থ সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখা, বৈদেশিক অর্থায়নের চাপ সামাল দেওয়া এবং অর্থনৈতিক সংস্কার এগিয়ে নিতে ব্যবহার করবে সরকার। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা। রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণের বোঝা নিয়ে হাঁটছে জনতা ব্যাংক পিএলসি। মার্চ শেষে ব্যাংকটির খেলাপি ঋণ ছাড়িয়েছে 74,000 কোটি টাকা, যা বিতরণ করা ঋণের 74%। এই ঋণের পাচার হওয়া অর্থের মধ্যে 54,000 কোটি টাকা শনাক্ত হয়েছে, যা উদ্ধারে এরই মধ্যে 11টি আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠানের সাথে এনইডি বা চুক্তি করেছে ব্যাংকটি। মাসুমের প্রতিবেদন।
জনতা ব্যাংক পিএলসি দেশের অন্যতম বৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক। লুটেরাদের থাবায় ক্ষতবিক্ষত এই আর্থিক প্রতিষ্ঠানটি রাজনৈতিক বিবেচনায় ঋণ বিতরণ পরিণত হয়েছিল ব্যাংকটির স্বাভাবিক ঘটনায়। ফলাফল পাহাড় সমান খেলাপি ঋণ। বাংলাদেশ ব্যাংকের হিসাবে 2026 সালের 31শে মার্চ পর্যন্ত বিতরণ করা ঋণের পরিমাণ 1,01,433 কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণ প্রায় 75,000 কোটি টাকা, যা মোট ঋণের প্রায় 74%। এছাড়া ব্যাংকটির প্রয়োজনীয় প্রভিশন 55,835 কোটি টাকা, কিন্তু রেখেছে মাত্র 5,704 কোটি টাকা। ফলে প্রভিশন ঘাটতি ছাড়িয়েছে 1.5 লাখ কোটি টাকা। বেশ কিছু ঋণ আগে থেকে খেলাপি ছিল, কিন্তু খেলাপি দেখানো হয় নাই, এবং পরবর্তী সময়ে বৃহৎ বেশ কয়েকটা গ্রুপের ঋণ খেলাপিতে পরিণত হয়, যার ধরনের এই অবস্থাটা দাঁড়ায়। এবং এই দুটো প্রতিষ্ঠানেরই আমরা হালনাগাদ ইন্টারেস্ট ক্যালকুলেশন করে মামলা দায়ের করেছি, ফলে এই জায়গায় আরও একটা বড় ধরনের জাম্পিং হয়। ব্যাংকটির শীর্ষ খেলাপির তালিকায় যথাক্রমে আছে এস আলম, বেক্সিমকো, অ্যাননটেক্স, থার্মেক্স ও বিসমিল্লা গ্রুপ। এসব বড় ঋণের বেশিরভাগ অর্থই পাচার হয়েছে বিদেশে। এর মধ্যে প্রায় 54,000 কোটি টাকা শনাক্ত করে উদ্ধারের পদক্ষেপ নেওয়া হয়েছে। এরই মধ্যে 11টি আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠানের সাথে হয়েছে এনডিএ বা চুক্তি। বড় 3টা গ্রুপের জন্য, বিশেষ করে বেক্সিমকো, এস আলম এবং শিকদার গ্রুপের জন্য আমরা ইতিমধ্যে এনডিএ করেছি। যে সমস্ত সম্পদ ধারণা করা হচ্ছে এদেশ থেকে পাচার হয়ে গেছে, সেই সমস্ত সম্পদের উৎসস্থল খুঁজে বের করছেন, এবং অলরেডি 2-1টা দেশে এরকম আমরা শুনতে পেরেছি যে সম্পদ পাওয়া গেছে। ব্যাংকটির আর্থিক স্বাস্থ্য পুনরুদ্ধারে সময় উপযোগী পদক্ষেপ এখন সময়ের দাবি বলে মনে করেন বিশ্লেষকরা। যে আমাদের দেশে যত ফাইন্যান্সিয়াল ক্রাইম হয় তার মধ্যে বেশিরভাগই সেন্ট্রাল ব্যাংকের লোকেরা জড়িত, তাই না? তো এইরকম একটা নরমাল সেন্ট্রাল ব্যাংক ইজ নট দ্য রিফ্লেকশন অফ দ্য ভেরি স্ট্রং সেন্ট্রাল ব্যাংক। তো এই দুইটা হচ্ছে আপনার মানে আদার দেন আপনার সাবজেক্ট ম্যাটার উপরে কোনো এফোর্ট নেওয়ার আগে এই দুইটা ব্যবস্থা আপনাকে করতে হবে। একটা হচ্ছে একটা শক্তিশালী সেন্ট্রাল ব্যাংক, আর একটা হচ্ছে সরকারের রাজনৈতিক সদিচ্ছা। মার্চ শেষে দেশের ব্যাংক খাতে মোট খেলাপি ঋণ ছাড়িয়েছে 5,88,000 কোটি টাকা, যা বিতরণ করা ঋণের 32.26%। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। পোশাক খাতের সংকট কাটাতে পণ্যের গুণগত মান ও বৈচিত্র্যকরণে গুরুত্ব দিয়েছে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। কৌশলগত চুক্তি করা হয়েছে বৈশ্বিক ব্যাংকিং জায়ান্ট এইচএসবিসির সাথে। রোববার সংগঠনটির কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর হয়, যার আওতায় এশিয়ার অন্যতম ব্যবসায়িক হাব হংকংয়ে বড় পরিসরে অ্যাপারেল শোর আয়োজন করা হবে, যা আন্তর্জাতিক ক্রেতা, ব্র্যান্ড ও বিশ্বমানের অংশীদারদের সাথে বাংলাদেশের পোশাক খাতের সরাসরি যোগাযোগ স্থাপন করবে। একই সাথে দেশের অভ্যন্তরে হতে যাওয়া বড় বস্ত্র প্রদর্শনী বাটেক্সপোর মাধ্যমে বাজার প্রসারের বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা সারা জীবন এই 5 পকেট ডেনিম আর হলো বেসিক টি শার্ট এটাতে থাকতে চাই না। ম্যানমেড ফাইবার বলতে বলতে আমরা মোটামুটি একটা জায়গায় গেছি, কিন্তু এইটা কিভাবে হবে সেটা ইতিমধ্যে আমরা সরকারকে বোঝাতে সক্ষম হয়েছি। আজকের এমইউটাকে আপনারা শুধুমাত্র ফটো সেশন অথবা ডকুমেন্ট এক্সচেঞ্জ হিসেবে দেখবেন না। এইচএসবিসি তার অল সিনসিয়ারিটি নিয়ে যে আপনারা যখন এই 3টে বা 5টা টপ প্রায়োরিটি সেট করবেন, সেখানে লোকালি পলিসি লেভেলে হোক, আন্তর্জাতিকভাবে আমাদের সাপ্লাই চেনের যে ধরনের রিচ আছে সেটা হোক, কিন্তু আমরা যৌথভাবে করতে চাই। কয়েক দফায় কাটাছেড়ার পর অবশেষে 48,000 কোটি টাকায় গিয়ে ঠেকল এমআরটি লাইন 5 দক্ষিণ রুট প্রকল্পের প্রস্তাব, যা উপস্থাপন করা হবে আগামী একনেক সভায়। দেলোয়ার দোলনের প্রতিবেদন। ঢাকার গাবতলী থেকে আফতাবনগর হয়ে দাসেরকান্দি পর্যন্ত 17.20 কিলোমিটার দীর্ঘ এমআরটি 5 দক্ষিণ লাইন 2022 সালে শেষ হয় প্রকল্পটির সম্ভাব্যতা যাচাইয়ের কাজ। এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি এবং দক্ষিণ কোরিয়ার ইকোনমিক ডেভেলপমেন্ট কোঅপারেশন ফান্ড ইডিসিএফ অর্থায়নে বাস্তবায়ন হবে এই মেগা প্রকল্পটি। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল প্রস্তাবিত প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে 47,644 কোটি টাকার বেশি। এর মধ্যে সরকারি অর্থায়ন
15,314 কোটি এবং বৈদেশিক ঋণ প্রায় 32,330 কোটি টাকা। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে নেওয়া হয় MRT-5 দক্ষিণ রুটের নির্মাণ পরিকল্পনা। প্রাথমিক ব্যয় ধরা হয় 54,500 কোটি টাকার বেশি। অন্তর্বর্তী সরকারের সময়ে প্রকল্পের ব্যয় নিয়ে প্রশ্ন উঠায় নেওয়া হয় পুনর্মূল্যায়নের উদ্যোগ। প্রকল্পের ব্যয় কমে দাঁড়ায় 48,000 কোটি টাকায়। সবশেষ ডিপিপিতে প্রকল্পের ব্যয় আরও কমে 77 কোটি টাকা। সংশোধিত ডিপিপি অনুযায়ী গাবতলী থেকে আফতাবনগর পর্যন্ত 13.10 কিলোমিটার মেট্রো রেল হবে ভূগর্ভস্থ। আফতাবনগর থেকে দাশেরকান্দি পর্যন্ত বাকি 4.10 কিলোমিটার অংশ হবে উড়াল পথে। পুরো রুটে মোট 15টি স্টেশন নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে 11টি পাতাল স্টেশন সহ 4 স্টেশন উড়াল পথে। প্রকল্পটির প্রস্তুতিমূলক কাজে এডিবির সহায়তায় 411 কোটি 59 লাখ টাকার কারিগরি সহায়তা প্রকল্প বাস্তবায়ন করেছে ডিএমটিসিএল। গেল মাসে প্রকল্পটির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানোর আবেদন করা হয়েছে। যদিও ডিএমটিসিএল বলছে, মূল ডিপিপিকে আরও শক্তিশালী এবং ঋণ প্রক্রিয়াকে সহজ করতে কারিগরি প্রকল্পের মেয়াদ বাড়াতেই এই সিদ্ধান্ত। এত খরচ দিয়ে দেশ বিয়ার করতে পারবে কিনা, আমার কথা হলো যৌক্তিক যে কষ্টটা হবে সেই কষ্ট অনুযায়ী আমাদের এগুতে হবে, সেইটা নিয়েই কাজ হচ্ছে। প্রকল্পে বাড়তি ব্যয় নির্মাণ প্রতিযোগিতায় পরিণত হয়েছে। তাই উন্নয়ন কাজে ঋণ নির্ভরতা কমানোর পাশাপাশি স্বচ্ছতা নিশ্চিতের কথা বলছেন বিশেষজ্ঞরা। জনগণকে বলা হচ্ছে এই পয়সায় করলে পরে এটা একটা ফিজিবল প্রজেক্ট, জনসুযোগ তৈরি হবে, সুতরাং করা উচিত। একটা নির্দিষ্ট খরচে করলেন, পরে দেখা গেল সেই খরচটা 1.5 গুণ কখনো 2 গুণ হয়ে যায়। প্রকল্প নথি অনুযায়ী ঢাকা মহানগরীর দ্বিতীয় পূর্ব পশ্চিম সংযোগকারী এ রুট 2030 সাল নাগাদ দৈনিক প্রায় 9,24,000 যাত্রী যাতায়াত করতে পারবেন। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা। ঢাকার উত্তর ও দক্ষিণে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের বড় 2 প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই নির্দেশনা দেন তিনি। বৈঠকে জানানো হয়, চীনের সিএমইসি গ্রুপ আমিনবাজারে প্রতিদিন 3,000 টন বর্জ্য ব্যবহার করে 42.5 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের একটি প্রকল্প বাস্তবায়ন করবে, যা 2028 সালের আগস্টে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে। এছাড়া দক্ষিণ কোরিয়ার B&F কোম্পানি মাতুয়াইলে বর্জ্য ব্যবস্থাপনা ও বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়ন করবে। পুরনো দিনের অস্ত্রের ব্যবহার পাল্টে কৃত্রিম বুদ্ধিমত্তা, হাইপারসনিক ও ড্রোন প্রযুক্তির দিকে ঝুঁকছে বিশ্ব। ফলাফল, বাজেট বেড়েছে সামরিক খাতের। বৈশ্বিক অত্যাধুনিক অস্ত্রের বাজার ছাড়িয়েছে $1 ট্রিলিয়ন ঘর। পারমাণবিক অস্ত্রের যুগ পেরিয়ে বিশ্ব এখন কৃত্রিম বুদ্ধিমত্তা আর মহাকাশ যুদ্ধের নতুন অধ্যায়ে। $2 ট্রিলিয়ন সমরাস্ত্র প্রতিযোগিতার শ্রেষ্ঠত্ব অর্জনে মরিয়া যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া। স্নায়ুযুদ্ধের সেই পুরনো সমীকরণ বদলে এখন যুদ্ধের ময়দান দখল করছে হাইপারসনিক মিসাইল আর স্বয়ংক্রিয় ড্রোন। বিশ্বজুড়ে এই উল্লম্ফন বদলে দিচ্ছে ভূ রাজনৈতিক মানচিত্র। ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রে জয়ের দৌড়ে সবচেয়ে বেশি অর্থ ঢালছে সুপার পাওয়ার যুক্তরাষ্ট্র। দেশটির পরবর্তী প্রতিরক্ষা বাজেটে বরাদ্দ রেকর্ড $1.5 ট্রিলিয়ন। আকাশসীমা নিচ্ছিদ্র করতে আরও $1 ট্রিলিয়ন ব্যয় হচ্ছে গোল্ডেন ডোম বা বিশেষ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষায়। পিছিয়ে নেয় চীনও। $500 বিলিয়ন বাজেটে বেইজিং জোর দিচ্ছে সামরিক ও বেসামরিক প্রযুক্তির সমন্বয়ে। তাদের হাতে থাকা হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল বিশ্বের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের নতুন করে ভাবাচ্ছে। প্রযুক্তির বাস্তব পরীক্ষায় যুদ্ধের ময়দানে সরাসরি হাইপারসনিক মিসাইল ব্যবহারের অভিজ্ঞতা এখন মস্কোর ঝুলিতে। পাশাপাশি সক্ষমতা বাড়াচ্ছে মহাকাশে স্যাটেলাইট বিধ্বংসী অস্ত্রেও। ইউরোপ $600 বিলিয়ন ব্যয়ে নিজস্ব মিসাইল ডিফেন্স ও ড্রোন প্রযুক্তি উন্নয়নে মন দিয়েছে। প্রতিরক্ষা কোম্পানিগুলোর শেয়ারের দরে অবিশ্বাস্য উল্লম্ফন বলে দিচ্ছে এই $2 ট্রিলিয়ন দৌড় পৃথিবীকে এক নতুন এবং ভয়ঙ্কর যুদ্ধের মোড়ে দাঁড় করিয়ে দিয়েছে। ইফতেখার আলম, চ্যানেল 24। মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24 ছিল এখনকার মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।